ওয়েলকাম টু লাইফ হাব চ্যানেল। লাইফ হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার উপরে 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি। তবে প্রথমে যেটা বলার, এটা এই যে প্রশ্নগুলো সেটা শুধু ডব্লিউবিসিএস মেন্স বা প্রিলির জন্য না, যে কোনো গভর্নমেন্ট এক্সাম মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই, এই প্রশ্নটায় এই ন্যাচারাল কথাটাকে কিন্তু তোমরা একটু খেয়াল করবে। ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি প্রথম কে আবিষ্কার করেছিলেন? সুতরাং বুঝতেই পারছো ন্যাচারাল কথাটা এখানে ইম্পর্টেন্ট। ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি প্রথম আবিষ্কার করেন, অপশন সিটা দেখো, হেনরি বেকারেল। হেনরি বেকারেল ইনি প্রথম ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন। এখানে প্রথম অপশনে দেখো আছে মারি কুরি। মারি কুরি থেকে অনেক রকম ভাবে প্রশ্ন আসে। তোমাদের জিকে সংক্রান্ত কয়েকটা প্রশ্ন বলে দিই। মারি কুরিও রেডিও অ্যাক্টিভিটি নিয়েই রিসার্চ করেছিলেন। তার ক্ষেত্রে যে দুটো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের উপরে তিনি রিসার্চ করেছিলেন সেটা হচ্ছে প্রথমটা পলোনিয়াম পলোনিয়াম এবং অন্যটা হচ্ছে রেডিয়াম। একটা হচ্ছে পলোনিয়াম আর একটা হচ্ছে রেডিয়াম। মারি কুরি ছিলেন প্রথম ওম্যান যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। মারি কুরি ছিলেন প্রথম ওম্যান যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি অনেক ক্ষেত্রে প্রথম, যেমন দুটো আলাদা সাবজেক্টে, যেমন কেমিস্ট্রি আর ফিজিক্সে প্রথম নোবেল প্রাইজ পান মারি কুরি। এছাড়াও দুটো নোবেল প্রাইজ পেয়েছেন এরকম মহিলা তিনি প্রথম, এবং প্রথম বলা ভুল, তিনি একমাত্র। এখানে আরেকটি নাম দেখো অপশন বিতে, আর্নেস্ট রাদারফোর্ড। আর্নেস্ট রাদারফোর্ড আলফা আর বিটা রেডিও অ্যাক্টিভিটি বা আলফা আর বিটা যে ডিকে সেটা আবিষ্কার করেছিলেন। অ্যাটমিক নিউক্লিয়াসে রাদারফোর্ড মডেল তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো। রাদারফোর্ড মডেল আবিষ্কারকর্তা এই আর্নেস্ট রাদারফোর্ড। এছাড়া তিনি আলফা আর বিটা ডিকে আবিষ্কার করেছিলেন। অপশন ডিটা দেখো, ফার্মি। ইনিও 1938 নোবেল প্রাইজ পেয়েছিলেন। ইনি ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং কি কারণে এই নোবেল প্রাইজটা তিনি পেয়েছিলেন? তিনি ইনডিউস রেডিও অ্যাক্টিভিটি বাই নিউট্রন বোম্বার্ডমেন্ট এটা আবিষ্কার করেন। মানে রেডিও অ্যাক্টিভিটিটাকে নিউট্রন বোম্বার্ডমেন্ট বা ধাক্কা দিয়ে কি করে ইনডিউস করা যাবে সেটা তিনি আবিষ্কার করেছিলেন। এবং তিনি ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্টও আবিষ্কার করেছিলেন। তাহলে এখানে প্রথম স্লাইডে অনেকগুলো বিখ্যাত সায়েন্টিস্টের নাম তোমরা পেলে এবং তাদের সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করলাম। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, মানে যেটাকে আমরা এসআই ইউনিট বলি রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে, সেটা কি? এসআই ইউনিট রেডিও অ্যাক্টিভিটির বেকারেল। প্রথম অপশন যেটা আছে সেটা হবে উত্তর। বেকারেল জিনিসটা কি সেটা একটুখানি জেনে নাও। বেকারেল হচ্ছে একটা ডিকে প্রতি সেকেন্ডে, মানে 1 নিউক্লিয়াস ডিকে পার সেকেন্ড। 1 নিউক্লিয়াস ডিকে পার সেকেন্ড, এক সেকেন্ডে একটা ডিকে, সেটাকে আমরা বলবো এসআই ইউনিট হবে, সেটা বেকারেল। কুড়িও রেডিও অ্যাক্টিভিটির একটা ইউনিট। কুড়ির ক্ষেত্রে এটা 1 নিউক্লিয়াস ডিকে পার সেকেন্ড নয়, এটা 3 ইন্টু 10 টু 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বেকারেল, বা বলতে পারো ডিকে পার সেকেন্ড। তার কারণ কেন কি? তার কারণ হচ্ছে 1 ডিকে পার সেকেন্ডই হচ্ছে বেকারেল, আর 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিকে যদি হয় তখন সেটাকে আমরা বলবো 20। ফার্মিও একটা ইউনিট। ফার্মি কিসের ইউনিট? অনেক সময় ডব্লিউবিসিএস প্রিলিতে আসে, অন্যান্য পরীক্ষাও এসে থাকে এটা। ফার্মি হচ্ছে দূরত্বের ইউনিট বা লেন্থের ইউনিট। 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার ইজ ইকুয়াল টু 1 ফার্মি। আলফা পার্টিকেল কনসিস্ট অফ, আলফা পার্টিকেল কি দিয়ে তৈরি হয়? আলফা পার্টিকেল কনসিস্ট অফ 2 protons and 2 neutrons, 2 protons and 2 neutrons, এটা আলফা পার্টিকেল তৈরি করে। নেক্সট কোশ্চেনে আসছে, রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ আন্ডারগোজ ডিকে উইথ
রেসপেক্ট টু টাইম ফলোইং ড্যাশ ল। রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ যে ডিকে হয় বা ডিসইন্টিগ্রেশন হয় সেটা কি ল হিসেবে হয়, সেটা এই ডিকেটা এক্সপোনেনশিয়াল লকে ফলো করে। তাহলে এখানে উত্তর হলো রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের যে ডিকে হয় সেটা এক্সপোনেনশিয়াল লকে ফলো করে হয়। এরপরে স্লাইডে একটা তোমাদের ছবি দেখাই। এই ছবিটা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের ডিকের ছবি, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। অত বুঝতে হবে না, এই যে লাইনটা এখানে দেখো এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল লাইন। পরের প্রশ্ন আসছে, if the atomic mass is 200 and alpha radiation is used, what is the atomic mass of the daughter particle? একটা অ্যাটমের অ্যাটমিক মাস কত না 200। এবার আলফা রেডিয়েশন হচ্ছে, তাহলে সেখান থেকে যে ডটার পার্টিকেলটা তৈরি হবে সেটার মাস কত হবে? সেটার মাস হবে 4 কম। আলফা রেডিয়েশন হলে তোমরা মাথায় রেখো যে মাস বা অ্যাটমিক মাস সবসময় 4 কমে যায়। যদি 4 কমে যায় সেক্ষেত্রে উত্তরটা হলো 196। তার মানে ডটার পার্টিকেলের অ্যাটমিক মাস হচ্ছে 196। ইন দ্য ডিকে প্রসেস এ ছিল, সেখান থেকে হলো আলফা বেরিয়ে গেল, বি হলো, সেখান থেকে বিটা ডিকে হলো, সি হলো এবং সেখানেও একটা বিটা বেরিয়ে গেল, ডি হলো ডি। এটা একটা সিরিজ, মানে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের ডিকে সিরিজ। এখানে কিছু অপশন দেওয়া আছে, অপশনগুলোর মধ্যে কোনটা ঠিক? এ এন্ড বি আর আইসোবার। এখন দেখো এই অপশনটা দেখার জন্য প্রথমে আমরা জেনে নিই আইসোবার কি। আইসোবার হচ্ছে সেইগুলো যাদের মাস নাম্বার গুলো সমান। আইসোটোপ কি? যাদের প্রোটন সংখ্যাটা সমান। এখানে আইসোবার আর আইসোটোপ এই দুটো জানলেই হবে। প্রশ্নটার উত্তর হচ্ছে বিসিডি আইসোবার, মানে অপশন সি যে আছে বিসিডি, বি সি আর ডি, এটা হচ্ছে আইসোবার। এর এক্সপ্লেনেশনটা আমরা দেখে নেব। দেখো এমিশন হচ্ছে কি, প্রথমে একটা আলফা, তারপরে পরপর দুটো বিটা পার্টিকেল। ধরো ইউরেনিয়াম 238, সেখান থেকে আলফা গেল প্রথমে, 234 হলো, 4 কমে, তারপর বিটা গেল, যেহেতু বিটা 234 থেকে গেল, আবার বিটা 234 থেকে গেল। কিন্তু যেটা লক্ষ্য করার বিষয়, প্রথমে আলফা যাওয়ার পর দেখো এখানে 2 কমেছে, এখানে বিটা যখনই গেল 1 বাড়লো, পরের বার আবার 1 বাড়লো। তাহলে আমরা যদি আইসোবারের কথা চিন্তা করি, এটাও 234, এটাও 234, তাহলে বি সি ডি তিনটে এলিমেন্ট হলো আইসোবার। আর এখানে আইসোটোপ কোনটা? আইসোটোপের ক্ষেত্রে বলেছিলাম প্রোটন সংখ্যা সমান, তাহলে 92 আর দেখো একদম লাস্টে আছে 92, তাহলে 238 ইউরেনিয়াম 92 তার সঙ্গে মিলছে কোথায় না 234 ইউরেনিয়াম 92, এই দুটোই হচ্ছে আইসোটোপ। মানে যদি আমরা প্রশ্ন অনুযায়ী ধরি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ডি, এই দুটো এলিমেন্ট হচ্ছে আইসোটোপ, আর বিসিডি হচ্ছে আইসোবার। What changes occurs in the nucleus of an atom when it undergoes beta emission? ধরো একটা রেডিওঅ্যাক্টিভ অ্যাটম আছে বা নিউক্লিয়াস, সেখান থেকে বিটা এমিশন হচ্ছে, তাহলে তার নিউক্লিয়াসে কি চেঞ্জ হবে? নিউক্লিয়াসে যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে এ হাই স্পিড ইলেকট্রন ইজ প্রডিউস। সে নিউক্লিয়াসে একটা হাই স্পিড ইলেকট্রন প্রডিউস হবে। বিটা পার্টিকেল কখন তৈরি হয়? বিটা পার্টিকেল তৈরি হয় যখন একটা নিউট্রন ভেঙে কি হয়, একটা প্রোটন তৈরি হয় এবং আর একটা হাই স্পিড ইলেকট্রন তৈরি হয়। তাহলে নিউট্রন থেকে ভেঙে যখন প্রোটন আর হাই স্পিড ইলেকট্রন তৈরি হচ্ছে, তখনই বিটা এমিশন হবে।
ইন বিটা ডিকে দ্য টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন্স, প্রথমে আমরা জেনে নিই। দেখো মানে এটা বলতে চাইছে যে বিটা ডিকেতে মোট নিউক্লিয়নের নাম্বারটা কত হবে। নিউক্লিয়ন কি এটা আমরা আগে জেনে নিই, তাহলে প্রশ্নটা উত্তর করতে আমাদের সুবিধা হবে। নাম্বার অফ নিউক্লিয়ন কোনটা? না, যেটা আমরা মাস নাম্বার বলি সেটাই হচ্ছে নাম্বার অফ নিউক্লিয়ন। এবার বোঝা গেল? তো বিটা ডিকে যখন হয় তখন মাস নাম্বারের কি হয়? যখন বিটা ডিকে হয় মাস নাম্বার একই থাকে, যখন আলফা ডিকে হয় মাস নাম্বার 4 কমে যায়, এটা মাথায় রেখো। আর বিটা ডিকের সময় মাস নাম্বারের কোনো রকমের পরিবর্তন হয় না। এমিশন অফ বিটা পার্টিকেল ফ্রম অ্যান অ্যাটম, বিটা পার্টিকেল একটা অ্যাটম থেকে এমিশন করছে, এর ফলে কি হবে? দেখো অপশনগুলো দেখো। ইনক্রিজ দ্য নাম্বার অফ প্রোটন ইন দ্য অ্যাটম, যে প্রোটনের সংখ্যা বেড়ে যাবে। বি এর আছে ইনক্রিজেস দ্য নাম্বার অফ নিউট্রনস ইন দ্য অ্যাটম, বিটা পার্টিকেল যখন বেরোয় তখন কি হয়? একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন হয় আর একটা হাই স্পিড ইলেকট্রন হয়। তাহলে এই প্রোটনটা কোথায় যাবে? এই প্রোটনটা যে তৈরি হলো সেটা ইনক্রিজ করে দেবে তোমার নাম্বার অফ প্রোটনের সংখ্যাকে। তাহলে এই ক্ষেত্রে উত্তরটা হবে বিটা পার্টিকেল এমিশন যখন অ্যাটম থেকে হয় সেক্ষেত্রে নাম্বার অফ প্রোটন ইনক্রিজ করবে। Which one of the following is a property of beta particle? বিটা পার্টিকেলের মধ্যে, এই চারটের মধ্যে বিটা পার্টিকেলের প্রপার্টি কোনটা? They are heavier than alpha particle, আলফা পার্টিকেলের থেকে এরা ভারী বিটাটা। অপশন বি, দে হ্যাভ দ্য গ্রেটেস্ট পেনিট্রেটিং পাওয়ার। পেনিট্রেটিং পাওয়ার মানে কি? ধরো তুমি একটা গুলি ছুঁড়লে, একটা দেওয়াল আছে, এই দেওয়ালের মধ্যে কতখানি গুলিটা ভেদ করে ঢুকে গেল সেটা হচ্ছে ওই গুলির পেনিট্রেটিং পাওয়ার। বি অপশন কি বলছে? দে হ্যাভ গ্রেটেস্ট পেনিট্রেটিং পাওয়ার, সব থেকে বেশি পেনিট্রেটিং পাওয়ার বিটা পার্টিকেলের আছে। দে ডু নট হ্যাভ মাস, তাদের কোনো ভর নেই। আর অপশন ডি বলছে দে আর নেগেটিভলি চার্জ, তাদের নেগেটিভ চার্জ আছে। দেখো প্রথমেই বলি আলফা পার্টিকেলের থেকে হেভিয়ার নয়, এটা ভুল। পেনিট্রেটিং পাওয়ার সব থেকে বেশি বিটা পার্টিকেলের নয়, এটা হবে গামার। অপশন ডিটা দেখো, দে আর নেগেটিভলি চার্জ, মানে তাদের যে চার্জটা সেটা নেগেটিভ, উত্তর হবে এটা। ইন রেডিওঅ্যাক্টিভ ডিকে দ্য এমিটেড ইলেকট্রনস কাম ফ্রম, বিটা ডিকের সময় তোমাদের আগেই আমি কিছু কোশ্চেনে দেখালাম যে সেখানে ইলেকট্রন নির্গত হয়, সেই জন্যই নেগেটিভলি চার্জ বিটা পার্টিকেল। তো এই যে ইলেকট্রনটা আসছে সেটা আসছে কোথা থেকে? সেটা আসছে কনভার্সন অফ নিউট্রন ইনটু প্রোটন, নিউট্রনটা ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রন হচ্ছে, হাই স্পিড ইলেকট্রন। সুতরাং এই যে কনভার্সনটা হচ্ছে নিউট্রন থেকে প্রোটন আর ইলেকট্রন হচ্ছে, এইখান থেকে এই ইলেকট্রনটা আসছে। রেডিওঅ্যাক্টিভ যখন ডিকে হচ্ছে বিটা, তখন এই ইলেকট্রনটা এই নিউট্রন থেকে আসছে ভেঙে যাওয়ার ফলে প্রোটন আর ইলেকট্রন। আলফা, বিটা and gamma radiations have different penetrating power. তিন রকমের রেডিয়েশনটা হচ্ছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা আর একটা হচ্ছে গামা। এদের পেনিট্রেটিং পাওয়ার তোমাদের আগেই বললাম কতখানি ভেদ করতে পারে। তো এই তিনটে রেডিয়েশনের পেনিট্রেটিং পাওয়ারটা আলাদা। এবার কি করতে হবে না, সিলেক্ট ফ্রম দ্য ফলোইং অপশন দ্য কারেক্ট অ্যান্সার ফর ইনক্রিজিং পেনিট্রেটিং পাওয়ার, মানে কম থেকে বেশির দিকে পেনিট্রেটিং পাওয়ারে সাজাতে হবে। সব থেকে কম পেনিট্রেটিং পাওয়ার হলো আলফা, তার থেকে বেশি বিটা, সব থেকে বেশি আমি বললাম একটু আগেই গামা। তাহলে উত্তর কোনটা হবে? অপশন সিটা দেখো, প্রথমে আলফা, তারপরে বিটা, তারপরে গামা। Which one of the following pair of rays is electromagnetic in nature? এই যে অপশনগুলো আছে এর মধ্যে পেয়ারে পেয়ারে আছে দেখো দুটো করে, তো এর মধ্যে কোন দুটো ইলেকট্রোম্যাগনেটিক বৈশিষ্ট্য হিসাবে? এর মধ্যে
শুধুমাত্র অপশন ডিটা দেখো, গামা রে আর এক্স রে এই দুটোই ইলেকট্রোম্যাগনেটিক। অন্য অপশনগুলো একটা ইলেকট্রোম্যাগনেটিক হয়তো আছে, যেমন ধরো এখানে এক্স আছে, এক্স রে ইলেকট্রোম্যাগনেটিক, বা একদম প্রথম অপশনে দেখো এখানে গামা আছে, কিন্তু দুটো ইলেকট্রোম্যাগনেটিক একমাত্র অপশন ডি তে, গামা এবং এক্স রে, এরা দুটোই ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার। গামা রেডিয়েশন আর ফাস্ট মুভিং। গামা রেডিয়েশনটা যে নির্গত হয়, এই গামাটা আসলে কি? গামা রেডিয়েশনটা হচ্ছে ফাস্ট মুভিং ফোটন। ফ্যাকচুয়াল কোশ্চেন, গামা রেডিয়েশন কি না ফাস্ট মুভিং ফোটন। Which one of the following is correct about gamma rays? এখানে চারটে অপশন আছে, এর মধ্যে কোনটা গামা রের ব্যাপারে ঠিক তথ্য দিচ্ছে? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে বি এরটাই একমাত্র ঠিক। দে আর এমিটেড আফটার আলফা এন্ড বিটা রেস। আলফা আর বিটা রে নির্গত হওয়ার পর গামা রে নির্গত হয়। দেখো প্রথমে আছে এমিটেড বিফোর, বিফোর নয়, মনে রাখবে আলফা আর বিটা নির্গত হওয়ার পর তখন গামা রে নির্গত হয়। সি এর অপশনটা দেখো সাইমালটেনিয়াসলি, সাইমালটেনিয়াসলি মানে একই সঙ্গে, একই সঙ্গে কিন্তু না, আলফা বিটা দেন গামা। গ্রেটেস্ট আয়নাইজেশন পাওয়ার ইজ পজেসড বাই, এদের মধ্যে আয়নাইজেশন পাওয়ার সবথেকে বেশি কার, মানে কে বেশি আয়নাইজ করতে পারে, আয়নাইজেশন সবথেকে বেশি করতে পারে আলফা পার্টিকেল। আর লিস্ট আয়নাইজিং পাওয়ার কার? লিস্ট আয়নাইজিং পাওয়ার হচ্ছে গামা পার্টিকেলের। মাথায় রেখো, যার পেনিট্রেটিং পাওয়ার বেশি, আমি বলেছিলাম গামার পেনিট্রেটিং পাওয়ারটা হচ্ছে সব থেকে বেশি, এর আয়নাইজেশন পাওয়ারটা সব থেকে লিস্ট, সব থেকে কম। ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে, তাই এইগুলো তোমাদের সবই মাথায় রাখতে হবে। প্রসেস অফ ডিটারমাইনিং দ্য এজ অফ ফসিলস নোন অ্যাজ, ফসিলস এর এজ বা কতদিন আগেকার ফসিলস সেটা কিভাবে ডিটারমাইন করা যায় এবং সেই প্রসেসটাকে কি বলে? সেই প্রসেসটাকে বলে কার্বন ডেটিং। কার্বন ডেটিং এর মাধ্যমে আমরা ফসিলস এর এজ বা কতদিন আগেকার পুরনো ফসিল সেটা আমরা জানতে পারি। এখানে দেখো অপশন বি একটা আছে ইউরেনিয়াম ডেটিং। ইউরেনিয়াম ডেটিং এর মাধ্যমে যেটা ডিটারমাইন করে সেটা হচ্ছে কোনো রক বা পাথরের বয়স। আমরা কোনো রকের যদি এজ ডিটারমাইন করতে হয় সেক্ষেত্রে আমরা ইউরেনিয়াম ডেটিং এর সাহায্য নেব। এখানে 238 ইউরেনিয়াম থেকে 234 এই যে ডিকেটা হচ্ছে, ডিসইন্টিগ্রেশনটা হচ্ছে, এইটার উপর বেস করে আমরা এই ইউরেনিয়াম ডেটিং মেথডটা নেব রক, পাথরের বয়স নির্ণয় করার জন্য। অল রেডিওঅ্যাক্টিভ সোর্সেস হ্যাভ এ হাফ লাইফ। এবার এই সংক্রান্ত অপশনগুলো কি আছে? ইট ইজ হাফ দ্য টাইম ফর দ্য রেডিওঅ্যাক্টিভ সোর্স টু বিকেম সেফ। যে এটা ধরো একটা রেডিওঅ্যাক্টিভ সোর্স আছে, এটা হচ্ছে সেই সময়টা হাফ লাইফ যার পরে ওটার মধ্যে রেডিওঅ্যাক্টিভিটি থাকে না। তাহলে এটা ভুল, রেডিওঅ্যাক্টিভিটি থাকে না হতে পারে না, রেডিওঅ্যাক্টিভিটি কমতে থাকবে, হাফ হাফ করে কমতে থাকবে। অপশন বি কি আছে? ইট ইজ হাফ দ্য টাইম ইট টেকস ফর অ্যান অ্যাটম টু ডিকে। ডিকে হওয়ার জন্য যে টাইমটা লাগে তার অর্ধেক সময়, হাফ লাইফটা। কমপ্লিট ডিকে সবসময় মাথায় রাখবে, কমপ্লিট ডিকে কখনো হয় না, রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টের কমপ্লিট ডিকে কখনো হয় না। সি এর অপশন ইট ইজ হাফ দ্য টাইম ইট টেকস দ্য অ্যাক্টিভিটি অফ দ্য সোর্স টু ডিক্রিজ টু জিরো। সেই একই ব্যাপার, আমি আগেই বললাম কমপ্লিট ডিকে হয় না, জিরো হয়ে যাওয়া মানে কমপ্লিট ডিকে। অপশন ডি কি বলছে দেখে নি, ইট ইজ দ্য টাইম ইট টেকস দ্য অ্যাক্টিভিটি অফ দ্য সোর্স টু ডিক্রিজ বাই হাফ। তাহলে ধরো একটা এলিমেন্টের, রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টের প্রথমে যে রেডিওঅ্যাক্টিভিটি ছিল সেটা 100, যখন এটা 50 হবে, যে সময়টা, যে টাইমটা, সেটাই হচ্ছে হাফ লাইফ। মানে ওর ইনিশিয়াল স্টেজে যে রেডিওঅ্যাক্টিভিটিটা ছিল সেই অ্যাক্টিভিটিটা হাফ হয়ে গেল, 100 থেকে 50 হয়ে গেল, এর জন্য যে সময়টা সেটাই হচ্ছে
half-life. The half-life period of a radioactive element is 100 days. তার মানে 100 দিনে তার অ্যাক্টিভিটিটা অর্ধেক হয়ে যায়। After 400 days, 1 gram of the element will be reduced. তার মানে আমাদের এখানে দেখতে হবে যে এর মাঝখানে কতগুলো হাফ লাইফ আমরা যাচ্ছি। যদি আমরা খুব সহজভাবে বলি, 100 দিনে হয় হাফ, 200 দিনে হবে হাফ, পড়ে থাকলো তার হাফ, 1/4। এইভাবে তোমরা যদি করো 400 দিন অবধি, দেখতে পাবে তার 1/16 অংশ পড়ে থাকবে। তার মানে 15/16 এই গ্রাম অলরেডি ডিসইন্টিগ্রেট করে গেছে। তাহলে 100 দিন যদি হাফ লাইফ হয়, 400 দিন পরে সেখানে পড়ে থাকছে কত না 1/16 গ্রাম, যদি প্রোভাইডেড 1 গ্রাম রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট নিয়ে তুমি আরম্ভ করেছিলে। A radioactive source has half life of 80 সেকেন্ড, 80 সেকেন্ড এর হাফ লাইফ, অনেক কম। How long will it take for 1/8 of the source to decay? তার মানে 1/8 অংশ পড়ে থাকবে। এখন দেখো এটা, এই যে 1/8, 8টাকে আমরা বলতে পারি কি 2⁻3। সুতরাং এই যে 3টা এলো, মনে রাখার জন্য বলি 1/8 হতে গেলে এই যে হাফ লাইফ ধরো 80 সেকেন্ড, এর 3 গুণ সময় তোমাকে দিতে হবে। তার মানে উত্তরটা হবে 80 × 3, 240 সেকেন্ড। উত্তরটা তাহলে কত হলো? সি এর 240 সেকেন্ড। 80 সেকেন্ড যদি একটা রেডিওঅ্যাক্টিভ সোর্স বা এলিমেন্টের হাফ লাইফ হয়, তাহলে 1/8 পড়ে থাকবে কখন? 240 সেকেন্ড পর। তার মানে তার মাঝখানে তার 3টে হাফ লাইফ গেছে। If the half life period of radioactive substance is 1 month, এখানে হাফ লাইফ পিরিয়ড কত বলছে না 1 মান্থ, তাহলে এখানে অপশনগুলো আমরা দেখে নিই। It will completely disintegrate in 2 months. কমপ্লিট ডিসইন্টিগ্রেট কখনো হয় না, আগেই বলেছিলাম। সুতরাং এই অপশনটা ভুল হয়ে গেল, প্রথম অপশন। বি এরটা দেখো, 1/8 of it will remain intact at the end of 4 months. তোমরা আগে যে ইকুয়েশনটা আমি দেখালাম সেখান থেকে দেখলেই বুঝতে পারবে যে 1/8 হবে না। তার কারণ এখানে হাফ লাইফ বলা আছে 1 মাস, এবং 4 মাস পরে 1/8 হবে না, 4 মাস পরে হবে 1/16। একটু মাথায় রেখো 1/16। অপশন সি এ কি আছে? 3/4 of it will disintegrate in 2 months. দেখো প্রথম মাসে হাফ হলো, পরের মাসে হাফের হাফ হলো, তার মানে 2 মাসে ডিসইন্টিগ্রেট কত করলো? হাফ, আর এই হাফ 1/4, 1/4 আর 1/2 খুব সহজেই দেখতে পাচ্ছ 3/4। তাহলে 2 মাসে 3/4 অংশ ডিসইন্টিগ্রেট করে যাচ্ছে। তাহলে অপশন সিটা হবে এখানে রাইট অ্যান্সার। ফর কিউরিং ক্যান্সারাস টিউমার অ্যান্ড সেলস ডক্টর ইউজ, এর মধ্যে কোন রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টটা ক্যান্সারাস টিউমার বা ক্যান্সারাস সেলকে কিওর করতে কাজে লাগে? রেডিওঅ্যাক্টিভ কোবাল্ট 60, এটা ক্যান্সার ট্রিটমেন্টে বা টিউমার বা যেটা ক্যান্সারাস টিউমার বা সেল, তাদের জন্য এই রেডিওঅ্যাক্টিভ কোবাল্ট 60 কে মেডিসিন হিসাবে ইউজ করা হয়। দেখো কোবাল্ট ছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট যাদেরকে মেডিসিন হিসাবে ইউজ করা হয় সেরকম আছে। একটা যেমন টেকনেটিয়াম 90 বা T90, এখান দিয়ে কি করা হয়? এখানে হচ্ছে ধরো হার্ট বা লিভার বা লাংস এই ধরনের অর্গানগুলোতে যদি কোনো ড্যামেজ টিস্যু থাকে, যদি থাকে সেই ড্যামেজ টিস্যুগুলোকে আইডেন্টিফাই করতে
এই T99 বা টেগনেটিয়াম 99 ইউজ করা হয়। সোডিয়াম 24, এটা তোমরা অনেকেই শুনেছো। সোডিয়াম 24 ব্লাড স্ট্রিমে ইনজেক্ট করে দেওয়া হয় এই রেডিওঅ্যাক্টিভ আইসোটোপটা, এবং তার মাধ্যমে দেখা হয় যে কোথায় ব্লাড ফ্লোর অবস্ট্রাকশন হচ্ছে। ব্লাড ফ্লোর অবস্ট্রাকশন কোথায় হচ্ছে সেটা দেখার জন্য এই সোডিয়াম 24 কে ইউজ করা হয়। আবার আয়োডিন 131, এটা আমাদের গ্রেভস ডিজিজে কাজে লাগে, হাইপারথাইরয়েডিজমে। আয়োডিন 131 হাইপারথাইরয়েডিজমে কাজে লাগে। তো এইগুলো এছাড়াও আছে, কিন্তু এই আয়োডিনটা, সোডিয়াম, এগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। Which nuclear reaction is more pronounced in stars and sun? সূর্য এবং অন্যান্য যে সমস্ত তারা আছে সেখানে কোন ধরনের নিউক্লিয়ার রিঅ্যাকশন হয়? নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন এই দুটো। ফিশন মানে হচ্ছে ভেঙে যাওয়া, আর ফিউশন আমরা অনেক সময় দেখবে শুনি যে মিউজিক্যাল ফিউশন বা ফিউশন মিউজিক, মানে একাধিক জিনিস যখন একসঙ্গে অ্যামালগামেট হয় বা মিলিত হয় সেটাকে আমরা বলি ফিউশন, আর একটা জিনিস থেকে ভেঙে গেলে সেটাকে আমরা বলি ফিশন। সূর্যে বা বিভিন্ন নক্ষত্রে যে রিঅ্যাকশনটা হয় নিউক্লিয়ার রিঅ্যাকশন, সেটা হলো ফিউশন, নিউক্লিয়ার ফিউশন। Which particle is the most essential component to continue the chain reaction during uranium fission? এখানে দেখা যাচ্ছে ফিশন মানে ইউরেনিয়াম যে ভাঙার প্রক্রিয়া, সেটার ক্ষেত্রে কোন পার্টিকেল, এই যে চারটে পার্টিকেল আছে বা চারটে জিনিস আছে তার মধ্যে কোনটা এসেনশিয়াল মানে লাগবেই? ইউরেনিয়ামের ফিশন চেইন রিঅ্যাকশনটা চালানোর জন্য নিউট্রন লাগবে, ধাক্কাটা দেবে নিউট্রন। Which part's function is to reduce the energy of first neutron to thermal neutrons in nuclear power plant? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে অত্যন্ত দ্রুতগামী যে নিউট্রন গুলো আছে তাদের এনার্জিটাকে রিডিউস করার জন্য কোনটা ইউজ করা হয়? তাদের এনার্জি রিডিউস করার জন্য মডারেটর ইউজ করা হয়। মডারেটরের কাজই হচ্ছে টু রিডিউস দ্য এনার্জি অফ ফার্স্ট নিউট্রন। তার কারণটা কি না, এর ক্ষেত্রে যেটা হবে, প্রবাবিলিটি অফ ইন্টারঅ্যাক্টিং উইথ U235, এর সঙ্গে যে নিউট্রনের যে হাই স্পিড নিউট্রন গুলো ছিল তাদের যে ইন্টারঅ্যাকশন, সেটা প্রবাবিলিটিটা এর মাধ্যমে কমে যাবে যদি তাদের এনার্জিটাকে, নিউট্রনের এনার্জিটাকে মডারেট ইউজ করার মাধ্যমে বা মডারেটর ইউজ করার মাধ্যমে যদি কমিয়ে দেওয়া যায়। Which among the following method is used in the nuclear power? আগে আমরা সূর্য বা অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে দেখেছিলাম, এবারের প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার যে স্টেশনগুলো আছে সেখানে আমরা কোন ধরনের মেথড ইউজ করি? সেখানে যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। সূর্যে হয় নিউক্লিয়ার ফিউশন, আর নিউক্লিয়ার পাওয়ার যে রিঅ্যাক্টরে হয় সেটা হচ্ছে ফিশন, ঠিক উল্টোটা। আজকে তাহলে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো টপিকের উপর এমসিকিউ নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। যারা এখনো লাইফ হাব চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা খুব তাড়াতাড়ি লাইফ হাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।